রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে ধানমন্ডি 32-এর বাড়িটিকে গুড়িয়ে ফেলা হয়েছে। এরপরেই সারা দেশে যে তাণ্ডবগুলি চলছে, এটি কি ধানমন্ডি 32-এর পরবর্তী পরম্পরা নাকি অন্য কিছু? এ নিয়ে আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো ধানমন্ডির 32 নম্বর বাড়িকে কেন্দ্র করে বের হয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি, আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস, কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকে 82 জন ডেভিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো পথে প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে, যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে 82 জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম, ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে,
প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না? ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদেরকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই? শুধু তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো? পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্র ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে। উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে, এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেক দিন ব্লকেট করবেন, প্রত্যেক দিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয়, সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। তবে আমার বিশ্বাস হচ্ছে, কেন জানি এই ডেভিল থাকবে না বাংলাদেশ, এই শত্রু মুক্ত হবে। এবং আমি গতকালকে থেকে আশ্বস্ত হচ্ছি, যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে, আপনি করছেন, আমরা করছি, সার্বিক সবকিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেভিল মুক্ত বাংলাদেশ এখন হবে। উপায় নাই, সরকারকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে, এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে। ডেভিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না। দেখেন না, একেবারে জায়গা মতো পড়েছে, সব ঠান্ডা। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই ডেভিলগুলোকে হারিয়ে ফেলতে হবে, এই ডেভিলগুলোকে একদম নাস্তানাবুদ করে ফেলতে হবে। বাংলাদেশে আর কোনো ডেভিল থাকবে না, বাংলাদেশে থাকবে মানুষ। যারা মানুষের কথা বলে সেই মানুষ থাকবে। তো মানুষ আর ওই শয়তান একসাথে থাকার কোনো সুযোগ
নেই প্রিয় বন্ধুরা আমার। আজ অনেকদিন পর কাজের কাজ করেছেন, বাঘের বাচ্চার মতো কাজ অনেকদিন পর এখন করেছেন। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে, আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। ভয়ের কিছু নেই, এগিয়ে যান, ডেভিল মুক্ত বাংলাদেশ গঠন করুন। সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি যে ধানমন্ডি 32-এর বাড়িটিকে গুড়িয়ে ফেলা হয়েছে। এরপরেই সারা দেশে যে তাণ্ডবগুলি চলছে, এটি কি ধানমন্ডি 32-এর পরবর্তী পরম্পরা নাকি অন্য কিছু? এ নিয়ে প্রশ্ন উঠেছে। গোয়েন্দাদের একটি তথ্য সম্মিলিত আমরা একটি তাদের আশঙ্কা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের পতিত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনরা, নেতারা ভারতের কলকাতায় বসে তারা মিটিং করেছে, সভা করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাটি আসলে কতটা সঠিক এবং এই ধরনের কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি কিনা বাংলাদেশে, সেটিরও কতটা আসলে সাবধানতা নিয়ে আমাদেরকে মোকাবেলা করা উচিত, বা বাংলাদেশ সরকার কতটা সচেতন রয়েছে, ছাত্র প্রতিনিধিরা কতটা সচেতন রয়েছে, সে নিয়ে কথা বলবো। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রশ্ন উঠেছে নতুন করে। আজকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে তারা মোটামুটি ব্যবস্থা নেওয়ার পথে রয়েছে। সুতরাং এই বিষয়টি কতটা বাস্তবসম্মত হবে এবং কতটা পসিবল হবে এটি করার ক্ষেত্রে, এ নিয়েও আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব রাকিবুল ইসলাম রাকিব, আমার সাথে যুক্ত হবেন। তিনি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আছেন হাসরাত আব্দুল্লাহ, তিনি সভাপতি বৈষম্য আন্দোলন, আছেন ফারুক হাসান, তিনি মুখপাত্র গণ অধিকার পরিষদ, এবং নরেন্দ্রনাথ মজুমদার রয়েছে, তিনি সভাপতি বিবেকানন্দ ফাউন্ডেশন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করছি জনাব হাসরাত আব্দুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে। আপনার একটা বক্তব্য আজকে দেখলাম, আপনি লাইভে কথা বলেছেন, সেখানে আপনি অনেক কিছু বলবার চেষ্টা করেছেন। এর মধ্যে আমি যেটা জানতে চাচ্ছি যে এই 32কে হঠাৎ করে টার্গেট করা হলো, যেটা 5 আগস্ট আমরা অনেক কিছুই হয়েছে, সেদিন অনেকে মনে করেছিল যে দেশে যাই কিছু হয়েছে শেষ, এরপর আর তেমন কিছু হবে না, এরপর নতুন করে দেশ বিনির্মাণের পালা শুরু হবে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে ধানমন্ডি 32কে এভাবে গুড়িয়ে ফেলার জন্য আপনারা উদ্যোগী হলেন, এবং বিশেষ করে আপনি প্রথম সবাইকে আহ্বান করলেন সেখানে আসার জন্য? কি কারণ আপনি বলেছেন যদিও, তারপর আজকে জানতে চাই এরপরে পরম্পরা যেগুলি হচ্ছে এগুলি কি একই কারণে হচ্ছে? আপনার কি চান সারা বাংলাদেশে মানে আওয়ামী লীগের ঘর বাড়ি থাকবে না, ব্যাপারটা কি এরকম? ওকে সাইফুর ভাই, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি প্রথম আহ্বান জানিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় আহ্বান জানিয়েছি, বিষয়টি এমন না, বরং এটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যে বিষয়টি 5ই আগস্ট হয়ে যাওয়ার কথা, আপনি নিজেই বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আর এই ফেসিবাদের যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল না, বরং আমাদের মুভ ফরওয়ার্ড পলিসি অ্যাডপ্ট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখছি এই ঘটনার আহ্বায়ক কে তাহলে? মানে এটা কোন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়েছে? এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং সেইখানে আপনি যদি দেখেন সংগঠন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়নি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং আমরা দেখেছি যে যেখানে যে হাসিনার যে আস্ফালন, যে আপনি যদি দেখেন ভয় ভীতি, গুম খুন, এখনো পর্যন্ত খুনের যারা হুমকি দিয়ে যাচ্ছে, আপনি যদি আমাদের এখনো পর্যন্ত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার পরবর্তী সময়েও যে নাশকতা, তার পরবর্তী সময় যেভাবে হচ্ছে আমাদের সিভিক লাইফকে আপনার ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে, এবং ভারতে বসে
আমরা আওয়ামী লীগ পোস্ট আওয়ামী লীগ সিচুয়েশনে রয়েছে, আমাদের পোস্ট রেজিম সিচুয়েশনে রয়েছে। তৎপরবর্তী সময় আমরা আওয়ামী লীগ থেকে যেখানে তাদের কাছ থেকে ক্ষমা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে তারা ক্ষমা চাইবে, বিচারের সম্মুখীন হবে, সেই জায়গায় আমরা তাদেরকে দেখছি আরো হুমকি ধামকি দিতে। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি আমাকে বললেন যে 5ই অগস্টের বিষয়, 5ই অগস্টের পরে আর পুনরাবৃত্তি হওয়া উচিত ছিল না, বা ধানমন্ডি 32-এর প্রসঙ্গ এখন আর আসা উচিত ছিল না, তাহলে কেন আসছে? ঠিক একইভাবে এই কারণেই আসছে যে মানুষ বিক্ষুব্ধ একই সাথে হচ্ছে আওয়ামী লীগের প্রতি, একই সাথে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গাটি এখনো পর্যন্ত দৃশ্যমান বিচারটি নিশ্চিত করতে পারেনি, সেই জায়গা থেকে, এবং আওয়ামী লীগ ক্রমশ সে হচ্ছে ভুল স্বীকারের জায়গা থেকে সরে এসে বরং মানুষের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে। 2000 মানুষের গণহত্যার দায়ভার এড়ানোর চেষ্টা করেছে, এবং আমরা দেখছি যে ভারতের বসে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই জায়গাটিতে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জায়গার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা ধানমন্ডি 32-এ যেটি 5ই অগস্ট, যেটি গতকাল হয়েছে, এটি 5ই অগস্টই হওয়ার কথা ছিল। আপনি পৃথিবীতে যত জায়গায় দেখবেন, জার্মানি ইতালি থেকে শুরু করে আপনি যত জায়গায় দেখবেন যে ফেসিবাদের যেই স্মারকগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলো নিয়ে পরবর্তী গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাটি অব্যাহত হয় না, সেগুলো হচ্ছে ফেসিবাদ পতনের সাথে সাথে সেটিরও বিলোপ হয়। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের শেষ যে ট্রাম্প কার্ড রয়েছে, কালচারাল যেই ট্রাম্প কার্ড, সেটিকে অ্যানাবেল করার মধ্য দিয়ে মানুষকে, বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষের যে মানুষগুলো রয়েছে তাদেরকে যেই প্রাণনাশের যেই হুমকি দেওয়া হচ্ছে, জীবন নাশের যে হুমকি দেওয়া হচ্ছে, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে 32-এর ঘটনাটি স্বতঃস্ফূর্ত ভাবে 32-কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো, মানে যারা হুমকি দিচ্ছে, যারা এই ধরনের মানে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকে না ধরে 32-এর এই বিল্ডিং কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো কি? আর সারা বাংলাদেশে যে বিল্ডিং গুলি ভাঙা হচ্ছে, কাউকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। অপরাধী যাদেরকে টার্গেট করে এসব বিল্ডিং ভাঙা হচ্ছে বা ঘরবাড়ি ভাঙা হচ্ছে, অপরাধীদেরকে ধরা হচ্ছে না, তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের ঘরবাড়ি কেন ভাঙা হচ্ছে? এটাতে কি মেসেজ পাচ্ছি আমরা দিতে যাচ্ছি? দেখেন, এটা সিম্বলিক্যাল একটা হচ্ছে, এখানে একটা কননোটেশন রয়েছে। আপনি ধানমন্ডি 32-এ শুধু ইট পাথরের একটা বিষয় দেখেন, বিষয়টি কিন্তু এমন না। আপনি যে আমাদের হিস্টোরিক্যাল আমাদের যে জার্নিটি হয়েছে, সেই হিস্টোরিক্যাল নেভিগেশনের ক্ষেত্রে আমাদের এই ধানমন্ডি 32 ফেসিবাদের একটি হচ্ছে স্মারক হয়ে উঠেছিল। তো মানুষের যে ক্ষোভের জায়গাটা আপনি দেখেন, এই যে মূর্তিগুলা আপনি দেখেন, 5ই অগস্ট পরবর্তী সময় মূর্তিগুলা কেন, মুজিবের মূর্তিগুলা কেন ভাঙা হয়েছে? মূর্তির তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন, মূর্তির তো জীবন শক্তি নাই, প্রাণ শক্তি নাই, কিন্তু এগুলোর দর্প রয়েছে, এগুলি ফেসিবাদের সাক্ষ্য দেয়। তো সেই জায়গা থেকে ধানমন্ডি 32-এর আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা বিল্ডিং, এটার প্রতি মানুষের আক্রোশ কেন? এটা হচ্ছে ফেসিবাদের স্মারক, যেটিকে সাক্ষ্য রেখে, যেটিকে হচ্ছে জীবন্ত রেখে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার যেই প্রক্রিয়াটি, বা আওয়ামী লীগ যেই ক্ষমার জায়গা থেকে সরে এসে, তাদের উচিত ছিল আপনার ক্ষমা চাওয়া, সেই জায়গা থেকে সরে এসে তারা তাদের যেই আস্ফালন ক্ষমতার যেই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেই ধরনের রাজনীতি চর্চা করেছে, সেটিকেও অব্যাহত রাখতে চেয়েছে। তো সেটির জায়গা থেকে ধানমন্ডি 32-এর প্রতি মানুষের হচ্ছে তার মানে সেই অর্জনটা, সেটাতে আপনারা সফলতা পেয়েছেন বলে মনে করছেন এই এরপর? এখন সারা বাংলাদেশে যা হচ্ছে সেগুলি টার্গেট কি? 32 ঠিক আছে, স্মারক ছিল ফ্যাসিবাদের, সেটাকে আপনারা করেন, কিন্তু সারা বাংলাদেশে যেগুলো হচ্ছে এটাও কি একই কারণে? সারা বাংলাদেশে আমরা কিন্তু শুরু থেকে বলেছি, আমরা আজকে সকাল থেকে বা গতকাল থেকে আপনি দেখবেন যে আমরা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে অব্যাহত রেখেছি যেন এই আক্রোশটিকে, আওয়ামী বিরোধিতা এবং হচ্ছে ফেসিবাদের ভারতীয় আগ্রাসন বিরোধিতার জায়গাটি যেন ব্যক্তি পর্যায়ে চলে না আসে, যেন কোনো এটাকে পুঁজি করে যেন কোনো রাজনৈতিক দল সেটা তাদের স্বার্থ হাসিল না করতে পারে, জমি দখল, জায়গা দখল, ও তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই বিষয়গুলো যেন কোনোভাবেই না হয়, সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা মানুষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রেখেছি। তো মানুষের যে খুব আহ্বান অব্যাহত রেখেছেন, তার মানে আপনাদের যে এই আহ্বানটা ছিল 32-এর যে কারণ আহ্বান ছিল, সেটি কি তার মানে শেষ হয়ে গেছে? আপনাদের যে উদ্দেশ্য সেটি সফল হয়েছে, এখন সারা বাংলাদেশে যা হচ্ছে এটি আপনাদের আহ্বানে হচ্ছে না, এটি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে? দেখেন, নিয়ন্ত্রণের বাইরে আজকে যদি আপনি আজকের ঘটনা যদি দেখেন, আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য ভাবে বা আজকে বাংলাদেশে মানে দেখেন, আপনি পুরো ঘটনাটিকে যদি পর্যালোচনা করেন, আপনি এই যে আওয়ামী কালচারাল যে অ্যাক্টিভিজমের বা আওয়ামী যে বিষয়টি রয়েছে আপনার ধানমন্ডি 32 কেন্দ্রিক,
তারপরে হচ্ছে আরো কিছু কালচারাল এস্টাবলিশমেন্ট রয়েছে, যেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যেই মনস্তাত্ত্বিক যেই ভিত্তিটি সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সেটির প্রতি মানুষের ক্ষোভ থাকবে। ভাই, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটি শক্তি, যেটি একটি সংগঠন আছে, ফেসিবাদী শক্তির একটি অলিগার্ক শ্রেণী আছে, এবং সেটির যে মূল কম্পোনেন্টস সেটি হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা রয়েছে। আপনি 6 মাসের মাথায় আপনি আওয়ামী লীগ যেখানে ক্ষমা চাওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগ আবার তাকে হচ্ছে মানুষকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, মানুষকে অপরাধী বানাচ্ছে, মানুষকে হচ্ছে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তো সেই জায়গাটি থেকে মানুষের ক্ষোভ থাকবে, সেটা খুব এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আপনি একটা অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে আমরা এটা স্বাভাবিক প্রক্রিয়া, আওয়ামী লীগকে হাসিনাকে পালাতে হয়েছে ভাই, এটা এমন না যে খুব স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে হাসিনা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন দিয়েছে, সেখানে তার পরাজিত হয়েছে, তারপরে তার প্রতি নির্যাতন নিপীড়ন গুলো চালানো হয়েছে। বিষয়টি তেমন না, বরং তাকে জনরোষের মুখে তাকে পালাতে হয়েছে। ওই সিচুয়েশন, ওই কনটেক্সটটা পর্যালোচনায় নিয়ে তারপরে আপনাকে 32 পর্যালোচনা করতে হবে। অর্থাৎ মানুষকে হঠাৎ করে আপনি হচ্ছেন ওই ক্ষোভ, রোষ এবং 15 বছরের এই যে মানুষ যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, সেগুলোর আপনি রিডেমশন কি দিয়েছেন? আপনি কি বিচার করতে পেরেছেন? আপনি কি আমরা বিচার দৃশ্যমান করতে পেরেছি? এটা তো আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমরা বিচার নিশ্চিত করতে পারি নাই, দেখাইতে পারি নাই, মানুষকে হোপ কালেকটিভ ফেইলিয়র বলতে, ঠিক আছে, খুব চমৎকার কথা বলেছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। কালেকটিভ ফেইলিয়র বলতে কালেকটিভ গভর্নমেন্ট তো না, এখন যে গভর্নমেন্ট আছে এটা ছাত্রদের মনোনীত গভর্নমেন্ট, এটা অবশ্যই কালেকটিভ। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অবশ্যই কালেকটিভ গভর্নমেন্ট। কিন্তু আপনাদের মধ্য থেকেই তো অভিযোগ আসছে যে এই সরকার ঠিকমতো কাজ করছে না। আজকে সরকার যদি ঠিকমতো কাজ করতো তাহলে আপনি সচিবালয়ের দিকে আঙুল তুললেন কেন? আজকে আপনার বক্তব্য আপনি বলছেন সচিবালয়কে গণভবনের পরিণতি ভোগ করতে হবে। যদি সচিবালয় কি ঠিকমতো আপনি ঠিক করতে পেরেছে সরকার? আজকে বেঞ্জির বলেছেন যে আপনার রাষ্ট্র কাঠামোতে প্রশাসন এবং পুলিশের 90% হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। 90%, অর্থাৎ যারা আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আপনি তাদেরকে দিয়ে হচ্ছে আবার গণতান্ত্রিক সরকার আপনি হচ্ছে বাস্তবায়ন করছেন। এই গভর্নমেন্টটাকে গত 1 মাসে গত গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে 136, পরবর্তীতে অন্তত 150 কাছাকাছি হচ্ছে আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে। রাষ্ট্রের সব জায়গা থেকে যখন অসহযোগিতা করা হচ্ছে, সব পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে, সো ইটস গেটিং এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টু অ্যাড্রেস এভরিথিং এট এ টাইম। হ্যাঁ, গভর্নমেন্ট তার মানে কি এই মুহূর্তে গভর্নমেন্ট সফলভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনি 95 বা 90% যে বললেন, ভয়ানক একটা অঙ্ক, ভয়ানক একটা সংখ্যা, অবশ্যই ভয়ঙ্কর সংখ্যা। তো তাহলে আপনি ধানমন্ডি 32 ভেঙে এই সংখ্যাকে আশঙ্কা মুক্ত করতে পারবেন? সেটির জন্য আমাদের হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, আপনি যদি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের জার্মানিতে ডিনাজিফিকেশন হয়েছিল। ডিনাজিফিকেশন আমাদের যদি দেখেন আপনি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানিতে ডিনাজিফিকেশন করা হয়েছিল। এখন আপনাকে দেখেন, আমাদের যদি আওয়ামী বাস্তবতায় দেখেন, আওয়ামী লীগের একটি অংশ কিন্তু এমন ছিল যে গুম খুন হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক ছিল, আরেকটি অংশ হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, আরেকটি অংশ ছিল আওয়ামী লীগের মৌন অজাত সমর্থক ছিল। এখন আপনি তো এই পুরো প্রসেসটাকে ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, অন্যদিকে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের হচ্ছে পলিটিক্যালি ফাংশনাল করতে হবে। তো সেটির জন্য অবশ্যই আপনার যথাযথ যে, আপনারা কি এই সরকারকে রিপ্রেজেন্ট করেন? আপনার সরকারের যে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে, ব্যর্থতা বলুন, এই যে আঙ্গুল তুলছেন সরকার এটা পারেনি, সরকার করলে ভালো হতো, যে কারণে আপনারা করতে হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে অন্যদিকে ষড়যন্ত্র হচ্ছে, অন্যরা কথা বলার বা চট করে ঢুকে পড়ার সম্ভাবনা মানুষ মনে করছে, এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার দায়টাকে আপনাদের উপরে আপনারা নেবেন যদি সামনে আসলে এরকম একটা পরিস্থিতি হয়? দেখেন, ব্যর্থতার দায়ভার আপনি যদি এভাবে জেনারেলাইজ করেন, যে ব্যর্থতা জেনারেলাইজ করে না, কারণ এই সরকারের সবচেয়ে বেশি কাছের আপনারা, এটা সরকারও বলেছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, ছাত্ররাই ওনাকে বসিয়েছে। আবার আপনারা বলছেন যে এখনো 90% কোথাও কোনো পরিবর্তন হয়নি, এখন আপনাদের আবার সামনে আসতে হচ্ছে, আপনাদেরকে আবার ঝুঁকি নিতে হচ্ছে, আপনাদেরকে 32 নম্বর ভাঙতে হচ্ছে। না, একটু কারেক্ট করতে হবে। 90% পরিবর্তন হয়নি সেটি বলিনি, আমি বলেছি যে আজকে যে বেঞ্জির বলেছেন যে 90% প্রশাসক এবং 90% পুলিশ অফিসারই হচ্ছে আওয়ামী নিয়োগকৃত, আওয়ামী লীগের। এটাকে অস্বীকার করবেন আপনি? না, আমি তো অস্বীকার করছি না। অর্থাৎ এই যে ডিআওয়ামিফিকেশনের জন্য, যেটা আমরা বলছি, এই ডিআওয়ামিফিকেশনের জন্য আপনাকে সুযোগ দিতে হবে।
ডিআর্মিফিকেশন এই প্রক্রিয়াকে আপনি ফেসিলিটেট করতে হবে। রাদার এই ডিআর্মিফিকেশন প্রক্রিয়া আপনি যখনই দেখেন কাউকে সাসপেন্ড করছে, যখনই দেখা যায় কোনো ধরনের সরকার স্ট্রিক্ট হচ্ছে, তখনই হচ্ছে আবার আওয়ামী লীগের যে কালচারাল যেই উইং রয়েছে তারা হচ্ছে আবার মানবাধিকারের যে বুলি নিয়ে হচ্ছে সামনে হাজির হচ্ছে। আপনি একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, এটা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্যাবল সিচুয়েশনে তার দায়িত্বটি নেয়নি, বরং একটি ক্রাইসিস মোমেন্টে এই সরকার হচ্ছে তার দায়িত্বটি নিয়েছে এবং জরুরি ভিত্তিতে ট্রান্সফরমেশন, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের সাথে যেই সংস্কারগুলি জড়িত সেগুলিকে সুসম্পন্ন করার জন্য। সেই জায়গাটি থেকে যেখানে সব পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা উচিত ছিল, সেই জায়গায় আমরা দেখছি আমরা গভর্নমেন্টকে সহযোগিতার বদলে কিভাবে আওয়ামী পুনর্বাসন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি মনোযোগী হয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে যে ব্যর্থ না সফল এই বাইনারিতে নিয়ে যাওয়ার এখনো সুযোগ হয়নি, বরং গভর্নমেন্ট এখনো পর্যন্ত প্রত্যেকটি আপনার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এখনো পর্যন্ত বলতে পারবেন না যে কোনো আন্দোলন হয়েছে, আন্দোলনেরই সুযোগ দেয়নি। 150-র মতো আন্দোলন প্রতিদিন আন্দোলন হচ্ছে, গভর্নমেন্টের জায়গা থেকে পরিবর্তনটা হলো। আপনি সাবেক আইজি বেনজির আহমেদ বলেছেন 90% এখনো পর্যন্ত আওয়ামী রিক্রুটেড পুলিশ বাহিনী এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। আপনি যেটা বলেছেন আজকের আপনার লাইভে, আপনি বলেছেন যে 32-এর মতো যেন সচিবালয়ের অবস্থা না হয়। প্রিয় দেশবাসী, দেশের মানুষের জন্য সুখবর, সেটা হচ্ছে অলরেডি গতকাল থেকে সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে, যার অর্থ হচ্ছে শয়তান ধরো, শয়তান খুঁজো। এখন বাংলাদেশে যে শয়তানগুলো আছে সেগুলো আর মাপ পাবে না। গতকালকে আমি একটি কিশোরগঞ্জ পাকন্দিয়া দলীয় একটি সমাবেশ করে আসার পথে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের মাঝখানে সেনাবাহিনী আমাদের গাড়িটি থামিয়ে চেক করে, কত সুন্দরভাবে, এমনভাবে চেক করেছে একদম সিট পর্যন্ত। আমি আমার পরিচয় দেই নাই, তো সুন্দরভাবে এতভাবে চেক করেছে যেখানে একটা যদি ব্লেডও নেয় মনে হয় ধরা পড়ে যাবে। তো আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ রাখবো যে সেনাবাহিনীর সদস্য হিসাবে এখন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের জন্য কাজ করতে চাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই যার যার অবস্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা এবং সাপোর্ট দিবেন। আপনারা কিন্তু জানেন, সবাই কিন্তু জানেন, A to Z বাংলাদেশের প্রতিটা গ্রামে, অঞ্চলে, শহরে যারা যারা যে অবস্থানে বসবাস করছেন, যেসব এলাকাতে, আপনারা কিন্তু জানেন কোন কোন মানুষগুলো সন্ত্রাস ছিল, ভয়ঙ্কর ছিল, খারাপ মানুষ ছিল, অস্ত্রধারী ছিল, থাকতে পারে। এই ধরনের ব্যক্তির লিস্টগুলো আপনারা সুন্দরভাবে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে দিয়ে আসবেন, তাহলে তাদেরকে আসামিগুলো ধরতে অনেক সুবিধা হবে। কারণ রাস্তাঘাটে তারা দিনরাত 24 ঘন্টা এখন তারা অপারেশন ডেভিল হান্টের নিয়োজিত আছে, যেন ওনাদের কষ্টগুলো কম হয়। আপনারা যদি কিছু তথ্য সেনাবাহিনীকে দেন, আশা করি দ্রুত বাংলাদেশের সন্ত্রাসমুক্ত হবে। এই কথাগুলো আমি 2021 সাল থেকে প্রতিবাদ করে আসছি, যৌথ বাহিনী যেন অস্ত্র উদ্ধারের নামে। কারণ 2021 সালে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে যখন আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, ওইখানে অন্য কোনো দল নির্বাচন করে নাই, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করেছে। আওয়ামী লীগ নৌকা এবং বিরোধী দলও স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করেও প্রায় 150 লোকের উপরে তারা একজনকে একজন হত্যা করেছে, গুলি করেছে, ককটেল মেরে মানুষ মেরেছে, তাদের নিজ দলীয় লোকদেরকে মেরেছে। তাহলে বুঝতে হবে যে তাদের কাছে অস্ত্র, গোলাবারুদ কোনো অংশে কম ছিল না। আর এখন তো আপনারা দেখতেছেন শেখ হাসিনা বাংলাদেশকে একটা নৈরাজ্য রাষ্ট্র বানানোর জন্য, তাণ্ডব করার জন্য, একটা খারাপ কিছু একটা দেশের জন্য ঘটে, শেখ হাসিনা ভারত থেকেও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এদিক দিয়ে আপনার ঢাকা গাজীপুর আপনার সাবেক মেয়র জাহাঙ্গীর হোসেন, উনিও বিদেশে থেকে সন্ত্রাসটায় বক্তব্য দিয়ে যাচ্ছে এবং ছাত্র সমন্বয়, ছাত্রদেরকে হত্যা করার জন্য কেউ যেন গাজীপুর থেকে না বেরোতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে যারা উৎপেতে আছে, গোপন আত্মগোপনে আছে, তারা যেন বেরিয়ে এসে খুন খারাপি করে, দেশে যেন একটা অস্থিরতা, একটা ভালো খারাপ একটা পরিস্থিতি শুরু হয়। তো এই বিষয়ে সাধারণ জনগণ যারা আছেন, আপনারা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন। যারা সন্ত্রাস মুক্ত করতে চাচ্ছে তাদের আপনারা পাশে থাকবেন। এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা কখনোই দেশের নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আমরা প্রশাসন, পুলিশ বাহিনীকে, প্রশাসনকে, র্যাবকে এবং সেনাবাহিনীকে সহযোগিতা করে প্রথমে হচ্ছে বাংলাদেশ আগে সন্ত্রাস মুক্ত করতে হবে, তারপর নির্বাচন হবে। কোন সরকার আসবে না আসবে এটা আমরা পরে সিদ্ধান্ত নেব, কিন্তু প্রথমত আমাদের দুর্নীতিবাজ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের বাংলাদেশে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না।
বাংলাদেশে কি পরিমাণ মানুষকে শেখ হাসিনা আওয়ামী লীগের লোকেরা যে হত্যা খুন গুম করেছে সেটা মানুষের অজানা নয়। এখন পর্যন্ত তাদের এই হুমকি দামকি এত বড় একটা দেশের মধ্যে অস্থির মানে এত কঠিন সময় পার করতেছে, তাই এখন পর্যন্ত তারা সন্ত্রাসী ভূমিকা পালন করতেছে যেন ছাত্রদেরকে মেরে ফেলা হয়। অলরেডি 2 জন ছাত্রদেরকে আপনারা ওই যে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ত্রী যে ছিলেন ওনার বাসায় ডাকাত বলে চিৎকার করতেছে, ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা গিয়েছে ওইখানে তাদেরকে 2 জন লোককে তারা নিশৃঙ্খলভাবে তারা হত্যা করেছে। কত বড় পাষণ্ড, কত বড় জানোয়ার! এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের লোক মানুষকে হত্যা করে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন তারা কি ধরনের মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেটা কিন্তু আপনারা জানেন। তো প্রিয় দেশবাসী বন্ধুগণ, এখন দল নয় বল নয়, এখন হবে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা। তাই প্রতিটা বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা তথ্য দেবেন, কারণ সেনাবাহিনী দিনরাত তারা পরিশ্রম করে যাচ্ছে, রাস্তায় ডিউটি করছে, বিভিন্ন মহল্লায় ডিউটি করতেছে, বিভিন্ন মেইন ফটকে ডিউটি করতেছে। তাই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। গাড়ি থামালে কেউ গাড়ি না থামিয়ে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। এবং সুন্দর করে তাদেরকে তথ্য দেবেন, গাড়ি চেক করার সময় তাদেরকে সহযোগিতা করবেন, তাহলে অন্তত তাদের সহজ হবে বিষয়টা। আর সন্ত্রাস যদি আশেপাশে খুলি থাকে আপনার নিকটস্থ এলাকায় যারা মাস্তানি চাঁদাবাজি, এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরও যারা মাস্তানি চাঁদাবাজি করতে চায় সেটা যে কোনো দলের হোক, আপনারা তাদের নাম লিস্টগুলো সেনাবাহিনীর ক্যাম্পে দিবেন। সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ আমি করছি। তাহলে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়া হবে। প্রিয় দেশবাসী, অপারেশন ডেভিল হান্টকে আপনারা সকলে সহযোগিতা করুন, শয়তানকে ধরিয়ে দিন, বাংলাদেশ কলঙ্কমুক্ত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।